বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশের প্রায় প্রতিটি ঘরেই আজ একটাই আলোচনা, নবম জাতীয় পে স্কেল। কারো বাবা সরকারি চাকরি করেন, কারো মা শিক্ষক, কারো ভাই পুলিশে, আবার কারো পরিবারে কেউ না কেউ পেনশন তোলেন। এই একটি খবরই তাই ছুঁয়ে যাচ্ছে দেশের কোটি কোটি মানুষের সংসার। মাস তিনেক ধরে চায়ের দোকান থেকে সরকারি অফিসের করিডোর সবখানেই একই প্রশ্ন ঘুরছে: বেতন কবে বাড়বে, কত বাড়বে, আর গেজেট কবে আসবে? আজকের প্রতিবেদনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কোথা থেকে শুরু হলো এই আলোচনা, বাজেটে ঠিক কী ঘোষণা এলো, কেন ২ ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হলো, বিভিন্ন গ্রেডে কত শতাংশ বেতন বাড়তে পারে, ভাতা পেনশনে কী নতুন সংযোজন আসছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, গেজেট কেন এখনও ঝুলে আছে এবং কবে নাগাদ তা প্রকাশ পেতে পারে। শেষে থাকবে কর্মচারীদের জন্য কিছু বাস্তবসম্মত পরামর্শ। পুরো প্রতিবেদনটি দেখুন, কারণ এখানকার প্রতিটি তথ্যই সরাসরি জড়িয়ে আছে আপনার নিজের অথবা পরিবারের কারও বেতনের সঙ্গে। যেভাবে শুরু হলো এই বড় গল্প, গল্পের শুরু আসলে অনেক আগেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে চলতি বছরের ১১ই জুন। এদিন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খুসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঘোষণা দেন, আগামী ১লা জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন জাতীয় বেতন কাঠামো। নিজেই স্বীকার করেন এক তিক্ত বাস্তবতা: গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় আটকে আছেন, অথচ এই সময়ে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়ে গেছে। সংসদে বলা এই একটি বাক্যই যথেষ্ট ছিল প্রশাসনের প্রতিটি স্তরে আলোড়ন তোলার জন্য। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে সচিবালয় থেকে জেলা উপজেলার অফিস পর্যন্ত। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবখানে একই আলোচনা। তবে বাস্তবতা হল, ঘোষণার সময় বাস্তবায়নের কোনো নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি। ফলে পরের সপ্তাহগুলো কেটেছে নানা অনুমান আর গুঞ্জনের মধ্য দিয়ে। ২ ধাপে বাস্তবায়নের পিছনের অঙ্ক, অনেকের মনে প্রশ্ন: ঘোষণা যখন হয়েই গেল, তাহলে পুরো কাঠামো একসঙ্গে চালু হচ্ছে না কেন? উত্তর লুকিয়ে আছে দেশের আর্থিক বাস্তবতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বিশাল বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়ন করবে। প্রথম ধাপ কার্যকর হচ্ছে চলতি বছরের ১লা জুলাই থেকে, যেখানে মূল বেতনের একটি অংশ বাড়বে। দ্বিতীয় ধাপ আসবে ২০২৭-২৮ অর্থ বছরে, তখন বাকি অংশের সমন্বয় সম্পন্ন হবে। কারণ স্পষ্ট: পুরো কাঠামো একবারে চালু করতে যে বিপুল অর্থ দরকার হতো, তা রাষ্ট্রীয় কোষাগারের ওপর প্রচণ্ড চাপ তৈরি করত, যার প্রভাব পড়তে পারত স্বাস্থ্য, শিক্ষা কিংবা অবকাঠামোর মতো অন্যান্য জরুরি খাতের বরাদ্দে। তাই ঝুঁকি ভাগ করে নেওয়ার কৌশল হিসেবেই অর্থ মন্ত্রণালয় এই ২ ধাপের পথ বেছে নিয়েছে। প্রথম ধাপের জন্য ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখন পর্যন্ত এই খাতে সবচেয়ে বড় বরাদ্দ। ৩টি প্রস্তাব, এক একটির হিসাব এক এক রকম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: বেতন আসলে কত বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির টেবিলে এই মুহূর্তে ৩টি প্রস্তাব বিবেচনাধীন। প্রথম প্রস্তাব: সব গ্রিডে সমান হারে প্রায় ৫০% পর্যন্ত মূল বেতন বাড়ানো হোক। যুক্তি হল, সব স্তরের কর্মচারীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা। দ্বিতীয় প্রস্তাব: প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের জন্য ৪০% আর দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য ৬০% বৃদ্ধি, অর্থাৎ নিম্ন স্তরের কর্মচারীদের কিছুটা এগিয়ে রাখার চেষ্টা। তৃতীয় প্রস্তাব সবচেয়ে বড় চমক: নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% পর্যন্ত, অর্থাৎ প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ। এখানেই থেমে নেই বিষয়টা। ভিন্ন একটি সূত্র থেকে আরেকটি সম্পূর্ণ নতুন হিসাব উঠে এসেছে। প্রথম থেকে দশম গ্রেডে প্রায় ১০০% বা তার কাছাকাছি, আর ১১ থেকে ২০তম গ্রেডে গড়ে প্রায় ১৩০% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এসব তথ্য একসঙ্গে বিশ্লেষণ করলে একটা বিষয় প্রায় নিশ্চিতভাবেই বোঝা যায়: চূড়ান্ত সিদ্ধান্ত যেটাই আসুক না কেন, সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা। সবচেয়ে বড় প্রমাণ ২০তম গ্রেড, যেখানে বর্তমান সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে সরাসরি ২০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে, যা প্রায় ২.৫ গুণেরও বেশি। সামগ্রিকভাবে গড় বেতন বৃদ্ধির হার ১০৫% পর্যন্ত হতে পারে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে।
দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে রাখা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতন তালিকা ঘুরে বেড়াচ্ছে, যেগুলো দেখতে অনেকটা সরকারি তালিকার মতোই মনে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত না হচ্ছে, ততক্ষণ এসব তালিকার কোনোটিকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিশ্বাস করার সুযোগ নেই। প্রতিটি সংখ্যাই এখন পর্যন্ত একটি সম্ভাব্য প্রস্তাবনা মাত্র। বেতনের বাইরেও যেসব সুবিধা আসছে, শুধু মূল বেতন নয়, এর সঙ্গে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এখন টেবিলে রয়েছে। প্রথমেই বৈশাখী ভাতার প্রসঙ্গ। বর্তমানে এই ভাতা মূল বেতনের ২০%। এটি বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়িত হলে প্রতি বছর নববর্ষের আগে কর্মচারীদের হাতে একটি ভালো অঙ্কের বাড়তি অর্থ আসবে। এরপর স্বাস্থ্য বীমার প্রস্তাব। সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ। বাস্তবায়িত হলে তা হবে সত্যিকারের বড় পরিবর্তন, কারণ এখন পর্যন্ত এই সুরক্ষা সবার জন্য নিশ্চিত নয়। আরেকটি মানবিক প্রস্তাব। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রয়েছে এমন পরিবারের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা প্রদান। এ ধরনের সংবেদনশীল দিক বিবেচনায় নিয়ে সুবিধা রাখার নজির আগে খুব একটা দেখা যায়নি। পেনশনভোগীদের জন্য কি অপেক্ষা করছে? শুধু কর্মরত কর্মচারীরাই নন, দেশের ১০ লাখেরও বেশি পেনশনভোগী মানুষও এই বেতন কাঠামোর দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। পেনশনের ক্ষেত্রে সবচেয়ে জোরালো দাবি হল পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না বললেই নয়, অবসর প্রস্তুতিমূলক ছুটি অর্থাৎ এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারীদেরও নতুন পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে যারা এখন অবসরের দোরগোড়ায়, তারাও এই সুবিধা থেকে বাদ পড়বেন না। অতীতে এমন সিদ্ধান্তে প্রায়ই দেখা যেত অবসরের কাছাকাছি থাকা মানুষগুলো নতুন সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। রাজপথের ৬টি দিন যেভাবে হিসাব বদলে দিল দর্শক, এত সব সিদ্ধান্ত এমনি এমনি টেবিলে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগঠিত দাবি আর চাপ। এই বছরের ৫ থেকে ১০ই এপ্রিল টানা ৬ দিন দেশজুড়ে কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। দাবির তালিকায় ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং পেনশন সংক্রান্ত সুবিধা নিশ্চিতকরণ। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারণী মহলের দৃষ্টি সরাসরি কেড়ে নেয়। বিশ্লেষকদের মতে, পরবর্তীতে বাজেট অধিবেশনে যে বাস্তবায়নের ঘোষণা আসে, তার পেছনে এই সংগঠিত আন্দোলন একটি নির্ণায়ক ভূমিকা রেখেছিল। শান্তিপূর্ণ ও সংগঠিত দাবি কিভাবে নীতি নির্ধারণী সিদ্ধান্তে বাস্তব পরিবর্তন আনতে পারে, এটি তারই স্পষ্ট প্রমাণ। এত টাকা আসবে কোথা থেকে? স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত বিপুল অর্থ আসবে কোথা থেকে? এর আগে একটি প্রতিবেদনে উঠে এসেছিল, নতুন পে কমিশনের জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকা প্রয়োজন হলেও এই অর্থের একটি বড় অংশ ইতিমধ্যে জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের মতো জরুরি খাতে বরাদ্দ হয়ে গিয়েছিল। এ কারণে একসময় পে স্কেল বাস্তবায়ন নিয়েই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকেও সরকারি বেতন বৃদ্ধি নিয়ে সতর্কতা এসেছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজস্ব ঘাটতি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সংস্থাটি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবু সব চাপ মোকাবিলা করেই সরকার শেষ পর্যন্ত বাজেটে ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখে স্পষ্ট বার্তা দিয়েছে, চাপ যতই আসুক, এই খাত থেকে পিছু হটার পরিকল্পনা সরকারের নেই। গেজেট এখনও কেন হাতে আসেনি দর্শক? নতুন অর্থবছর শুরু হয়ে গেছে ২ সপ্তাহেরও বেশি সময় আগে, তবু চূড়ান্ত গেজেট এখনও প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, দেরি হচ্ছে কেন? সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিজিটাল বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস প্লাস প্লাসে নতুন কাঠামো সংযোজনের প্রক্রিয়ায় কারিগরি জটিলতা তৈরি হয়েছে। প্রশাসনিক ও কারিগরি বিষয় সমন্বয় করতে গিয়েই বাড়তি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, চূড়ান্ত সিদ্ধান্ত এখন মূলত নির্ভর করছে প্রধান উপদেষ্টার অনুমোদনের ওপর। তাদের প্রত্যাশা, জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহেই গেজেট প্রকাশ পেতে পারে। তবে সব সূত্র একই কথা বলছে না। কিছু প্রতিবেদনে উঠে এসেছে, প্রক্রিয়া দীর্ঘায়িত হলে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেও গেজেট প্রকাশ পিছিয়ে যেতে পারে। ফলে সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও পুরোপুরি স্পষ্টতা তৈরি হয়নি। তবে একটি বিষয়ে স্বস্তি পাওয়া যায়, প্রায় সব সূত্রই একমত যে গেজেট যত দেরিতেই প্রকাশ পাক না কেন,
তা কার্যকর ধরা হবে পিছনের তারিখ থেকেই, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকেই। এর মানে গেজেট প্রকাশের পর কর্মচারীরা একসঙ্গেই পাবেন বর্ধিত বেতন এবং এই সময়ে জমি থাকা বকেয়া অর্থ। দেরি হলেও আর্থিকভাবে কেউ বঞ্চিত হচ্ছেন না। যে একটি অনুমোদনের অপেক্ষায় সবকিছু আটকে এই মুহূর্তে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন একটি কমিটি। এই কমিটি ইতিমধ্যে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথকভাবে গঠিত ৩টি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষ করেছে বলে জানা গেছে। কমিটি এখন চূড়ান্ত সুপারিশ তৈরির প্রক্রিয়ায় রয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। এই ধাপটি এখন গোটা প্রক্রিয়ার সবচেয়ে সিদ্ধান্তমূলক অংশ, কারণ এখান থেকেই ঠিক হয়ে যাবে চূড়ান্ত বেতন কাঠামো, কোন প্রস্তাব গৃহীত হচ্ছে এবং প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতিবিদদের চোখে ভালো দিক আর ঝুঁকি দুটোই। শুধু কর্মচারীদের দৃষ্টিকোণ থেকে নয়, অর্থনীতিবিদরাও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। এত দীর্ঘ সময় পর একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তাদের আর্থিক নিরাপত্তা অনেকটাই মজবুত করবে। তবে একই সঙ্গে তারা সতর্কও করছেন, এত বিশাল অঙ্কের ব্যয় রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ একই সঙ্গে ভর্তুকি প্রদান, বৈদেশিক ঋণ পরিশোধ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়ন সামলাচ্ছে। আবার অন্য একটি অংশের মতো ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশলই অর্থনৈতিক ঝাঁকুনি এড়ানোর সবচেয়ে বাস্তবসম্মত পথ। একবারে সব বাস্তবায়ন না করে ২ ধাপে ভাগ করার ফলে সরকারের হাতে সময় ও সুযোগ দুটোই থাকছে সামঞ্জস্য বজায় রাখার জন্য। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ, বর্ধিত বেতন কাঠামো বাজারে ভোগ ব্যয় বাড়িয়ে দিতে পারে। মানুষের হাতে বাড়তি অর্থ এলে স্বাভাবিকভাবেই বাজারে চাহিদা বাড়ে, যা স্বল্পমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক গতি সঞ্চার করতে পারে। তবে দীর্ঘমেয়াদে এর ঝুঁকিও রয়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। তাই বর্ধিত বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই হবে সরকারের সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কর্মচারীদের করণীয় কি? দর্শক, এত সব তথ্যের মধ্যে সবচেয়ে বাস্তব প্রশ্ন হল, একজন সাধারণ সরকারি কর্মচারী হিসেবে এই মুহূর্তে আপনার করণীয় কি? সবচেয়ে জরুরি পরামর্শ হল ধৈর্য ধরা এবং সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা। অনানুষ্ঠানিক সূত্র থেকে ছড়িয়ে পড়া কোনো তথ্য বা তালিকার উপর ভিত্তি করে বড় কোনো ব্যক্তিগত বা আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। অনেকেই হয়তো এখনই ধারণার উপর ভিত্তি করে ঋণ পরিকল্পনা বা বড় খরচের চিন্তা করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্টের হার, বিদ্যমান কর্মচারীদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ পদ্ধতি এবং কার্যকারিতার সঠিক তারিখ, এই সবকিছুই একেবারে স্পষ্ট হয়ে যাবে। তখন আর কোনো অনুমান বা গুঞ্জনের প্রয়োজন থাকবে না। এক নজরে বর্তমান অবস্থান। চলুন এবার পুরো বিষয়টিকে একসঙ্গে সাজিয়ে দেখি। নবম জাতীয় পে স্কেল প্রক্রিয়া এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? বাজেট বক্তব্যে আনুষ্ঠানিক ঘোষণা এসে গেছে। এই বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও চূড়ান্ত হয়ে গেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত ৩টি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনার কাজও শেষ হয়ে গেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশও এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। বাকি রয়েছে শুধু ২টি ধাপ, একটি প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন আর অন্যটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ। জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সম্ভাব্য সময়সীমার কথা শোনা গেলেও সরকার বারবার একটি বিষয়ে আশ্বাস দিয়ে আসছে, বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ কোনোভাবেই পেছাবে না। তা থাকছে ১ জুলাই ২০২৬ থেকেই, গেজেট যখনই প্রকাশ পাক না কেন। শেষ কথা দর্শকবৃন্দ, এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীদের চোখ একটিমাত্র কাগজের দিকে নিবদ্ধ, আর সেটি হল চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন। এই একটি কাগজই নির্ধারণ করে দেবে প্রতিটি গ্রেডের প্রকৃত বেতন কত হবে, কার কত টাকা বাড়বে এবং কবে থেকে সেই বর্ধিত বেতন হাতে আসবে। আমরা এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব। গেজেট প্রকাশ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, ফিটমেন্ট পদ্ধতি এবং সঠিক কার্যকারিতার তারিখ নিয়ে আমরা ফিরে আসব সম্পূর্ণ বিস্তারিত একটি প্রতিবেদন নিয়ে।
ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল চালু রাখুন, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।